হলো আমি মনে করি না যে বাংলাদেশ এই মুহূর্তে পিয়ারের জন্য ফিট, এবং জনগণের যে মনোজগৎ সেইখানে পিয়ার আপনার 80% মানুষ এটা বুঝবেই না। যে ভোট দেবে সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে, এটা বলে এটা সম্পূর্ণ একটা অজ্ঞতা। এটা অজ্ঞতা এই জন্যে 91 দেশে পিয়ার আছে। পার্টির অবজেক্টিভ হচ্ছে এই সিস্টেমে তার ক্ষমতায় যাইতে হবে। তার ক্ষমতায় যাইতে হলে গুন্ডা হোক সন্ডা হোক, সে তো সিটটা নিয়ে আসতেছে। তার তো সংসদে 151টা সিট দরকার। সে 151টা গুন্ডায় যদি তাকে সিট এনে দেয়, সে হবে, মানে 151টা গুন্ডাকেই সে দিবে। পিয়ারে স্বতন্ত্র কোনো জায়গা নেই, স্বতন্ত্র জায়গা অবশ্যই থাকতে হবে। কারণ আমার যদি কোনো দলের এজেন্ডা আমার পছন্দ না হয়, আমি যদি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াই, তাহলে সেই সুযোগ থাকতে হবে। স্বতন্ত্র হলো একটা জায়গার জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু সে যে বিলে সাইন করে, বিলে ভোট দেয়, সেটা সারা বাংলাদেশের জন্য হয়। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হলে সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য স্বতন্ত্রের কোনো ভূমিকা এখানে নাই। আচ্ছা, 3 টার্ম তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তো অবজারভেশন ছিল 2টা টার্ম আরো নির্বাচন হবে, মানে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। খালিল হক কি করলেন? এই একটা বিচারকের নামে একটা কলম। আপনি একটা টার্ম করেন না পিয়ারে, পিয়ার করেন না, একটা পিয়ারে করেন। 53 বছর দেখলাম তো, দেখেন যে পরীক্ষামূলক ভাবে একটা করলে কি হয়, 53 বছর 12টা নির্বাচন দেখলাম, একটা নির্বাচন আমরা পিয়ারে করেন। যদি এটা ব্যর্থ হয় আমরা এটা চাবো না। এই বিপ্লবটা ফেল করেছে, এবং ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি এই আকাঙ্ক্ষা ধারণ না করে, তাহলে আর একটা পতনের দিকে এই দেশ যাবে বলে আমার মনে হয়। কিসের প্রোটোকল? প্রোটোকল ওখানে আমাদের স্টাফ আছে না, ওখানে ইউএন রিপ্রেজেন্টেটিভ আছে না, তারা প্রোটোকল দেবে। আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। এই যে পিকনিক, এই জন্য জাতির কাছে ইউনেসের ক্ষমা চাওয়া উচিত আমার মনে। সমস্ত দেশবাসীকে আমি পরিষ্কার বলতে চাই, আমরা দেশে একটা স্থায়ী শান্তি, মানবতার সার্বিক মুক্তি চাই, একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র চাই, আমরা একটা কার্যকরী সংসদ দেখতে চাই, এবং যোগ্য সৎ যোগ্য এবং মেধার একটা সম্মেলন আমরা পার্লামেন্টে দেখতে চাই। কতগুলা নায়িকা গায়িকা, অপদার্থ, চোর ডাকাই, টাকা পাচারকারী, সম্পদ লুণ্ঠনকারী, এদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই না। এইগুলা দূর করার জন্যেই আমার পিয়ার পদ্ধতি একমাত্র পদ্ধতি। বলা হলো যে আচ্ছা, নিম্নকক্ষে পিয়ারের দরকার নাই, উচ্চ কক্ষ। উচ্চ কক্ষে যদি পিয়ার হয়, তাহলে উচ্চ কক্ষের প্রয়োজনই নাই। কেন আমি বলি, উচ্চ কক্ষের মূল ধারণাটা কি? উচ্চ কক্ষের ধারণা হলো যে নিম্নপক্ষে যে অনেক এমপি থেকে হুলিগানিজম, দল তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। দল এবং এই হুলিগানিজমের জন্য এবং দলের এই যে ব্রুট মেজরিটির সময় অনেক সময় খারাপ আইন পাস করা হয়, অনেক সময় খারাপ প্রসেস হয়, এবং সেখানে অনেক ধরনের আরো খারাপ উদাহরণ সৃষ্টি হয়। উচ্চ কক্ষটা হলো নিম্ন কক্ষকে ফাইন টিউনিং করার একটা জায়গা, এবং উচ্চ কক্ষ যদি পিয়ারের মাধ্যমে আসে, তাহলে যারা মেজরিটি পেয়েছে তারাই কিন্তু উচ্চ কক্ষে ডমিনেট করবে। তো উচ্চ কক্ষে যদি ডমিনেট করে, সে তো নিম্ন কক্ষে ডমিনেট করছে, তাহলে তো উচ্চ কক্ষের দরকার নাই। উচ্চ কক্ষ আপনার সিলেক্ট করার জন্য একটা স্পেশাল কমিশন হতে হবে। এবং উচ্চ কক্ষে কারা আসে? সাধারণত উচ্চ কক্ষে আসে জনগণের স্বার্থে জাতীয়ভাবে যারা বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রিবিউট করেছে, শিল্পী, শিক্ষক, পলিটিশিয়ান যারা নির্বাচন করে না, যারা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, লয়ার, সেনাবাহিনীর সুনামধারী অফিসার, ভালো প্রশাসনের কর্মকর্তা, এদেরকে নিয়ে উচ্চকক্ষ গঠন হয়। তো উচ্চকক্ষের ধারণাটাই কিন্তু রংলি প্রচার করা হচ্ছে যে নিম্নকক্ষে যারা এখানে প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন উচ্চকক্ষ হবে, অর্থাৎ নিম্নকক্ষে যাদের এমপি বেশি হবে তারাই কিন্তু উচ্চকক্ষে ডমিনেট করবে। তাহলে উচ্চকক্ষের দরকার নেই, ওটা জনগণের খামাখা খরচ হবে, ওটা দরকার নেই। উচ্চকক্ষের আইডিয়াটা আগে করতে হবে। উচ্চকক্ষ হলো নিম্নকক্ষের যে এই দলীয়করণ হয়, নেক্সটটি দলীয়করণ হয় জনগণের স্বার্থে। তারা যদি কোনো আইন পাস করে, জনগণের স্বার্থে যদি কোনো বিধিবিধান করে, যেমন জনগণের স্বার্থে কি আইন পাস করতে পারে? ট্যাক্স ফ্রি গাড়ি নেবে। কেন সে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে? সে প্লট নেবে, এমপি হইলেই তার প্লট নেবে। তার বাবার যদি 10টা বাড়ি থাকে, তারপর সেটা প্লট পাবে। মানে জনগণের সম্পত্তি লুটপাট, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য হলো উচ্চকক্ষ। তো উচ্চকক্ষের ধারণাটাই তো এখানে সঠিকভাবে প্রচার করা হচ্ছে না। সেই জন্য আমার মধ্যে কথা হলো, আমি মনে করি না যে বাংলাদেশ এই মুহূর্তে পিয়ারের জন্য ফিট, এবং জনগণের যে মনোজগৎ সেইখানে পিয়ার আপনার 80% মানুষ এটা বুঝবেই না। সেজন্য পিয়ার করতে হইলে যে আগামী এখন থেকে 4টা নির্বাচনের পরে পিয়ার হবে, তাইলে এরকম করতে পারে। এখানে আমি মনে করি দল করা উচিত ভালো মানুষ, চরিত্রবান মানুষকে সামনে আনা, যাতে মানুষ দেখতে পারে সে কাকে ভোট দিচ্ছে, কোন দলকে ভোট দিচ্ছে। রাইট, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে যারা আশাবাদী আপনার কাছে শুনতে চাই, এটা তো বাস্তবতা হলো এই যে জনগণ চায় নিজের অঞ্চলের মানুষকে ভোট দিতে, মানে অঞ্চলের নেতাকে ভোট দিতে। সুতরাং
যেটি বলেছেন বিএনপির একজন নেতা, যে অঞ্চলের মানুষকে ভোট দিতে গিয়ে দলকে যখন ভোট দিবে পিআর সিস্টেমে, তখন অঞ্চলে তো আর কেউ থাকছে না, মানে ভোট দিবে এই জায়গাতে, এমপি হবে অন্য জায়গাতে। মোটা দাগে যে সবচেয়ে বড় অবস্ট্রাকল যেটাকে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে, আপনি কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই ফেজ দ্য পিপলের সঞ্চালককে, উপস্থিত শ্রদ্ধাভাজন দুইজন সহ আলোচক, দেশে বিদেশে যারা শুনছেন শ্রোতা মণ্ডলীকে। আমরা যদি একটু পিছনের দিকে যাই, পিয়ারের ইতিহাসটাকে এটা এর পিছনে কিন্তু একটা ইতিহাস আছে, একটা প্রেক্ষাপট আছে। পিয়ার কেন দাবি করলাম আমরা? আপনি এই দেশ ব্রিটিশরা শোষণ করছে 200 বছর। 200 বছর তারা যখন চলে যায়, জন ম্যাকলে তখন ছিল তাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা। সে বলছে আমরা চলে যাচ্ছি, কিন্তু রক্ত মাংসে ভিন্ন হবে, আমরা সাদা তোমরা কালো বা মিক্সড, কিন্তু এদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি সব হবে ব্রিটিশের। আজকের যে আমাদের দেশে যে রাজনৈতিক যে নৈরাজ্য, রাজনৈতিক যে আপনার কি কয় এটাকে, হলো আমরা যে রাজনীতি চর্চা করি, হ্যাঁ, এই রাজনীতিটা পাইছি উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ থেকে। এই যে ধারাটা, এপিটিপির যে ধারাটা, যে অঞ্চলভিত্তিক আসন করা, এটা কিন্তু ব্রিটিশের দেওয়া। ওই ব্রিটিশের চলে গেছে, এইটা ভারতবর্ষ এইটা করছে ভারত, এইটা পাকিস্তান করছে, পাকিস্তান থেকে আমরা এই টাইপের নির্বাচনটা অভ্যস্ত, এসব অবস্থা। কিন্তু 53 বছরের যে এই যে এপিটিপির যে সিস্টেমের যে নির্বাচন আমরা কি দেখি, যারা সংসদে গেছে 53 বছরের মধ্যে, আমি ধন্যবাদ জানাই ঐক্যমত্য কমিশন একটা সুন্দর কথা লেখছে। অনেক ব্যর্থতা তাদের আছে, কিন্তু একটা ভূমিকাই লেখছে যে 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এটা পূরণ করতে পারে নাই। এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি তাদেরকে যে এই কথাটা আপনি আনছেন 53 বছরে। তাহলে যারা সরকারে ছিল, যে নামেই হোক যারা ছিল, তারা জনগণ আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, ব্যর্থ। আমরা দেখি কি এই সংসদ যতগুলা অঘটন, হ্যাঁ, যত অঘটন ঘটছে সব কিন্তু সংসদ নির্বাচনের পরেই ঘটছে। শেখ মুজিব 73 সালে নির্বাচন করলো, এরপরে বাকশাল করলো, গণতন্ত্রের কবর রচনা করে দিল। এরপরে যে আসলো সে মাসাল্লাহ করলো, এরপরে আসলো নির্বাচন দিল, এরপরে এরশাদ সাহেব আসলো, মানে সামরিক শাসন আসলো, এরপরে যারা আসলো, এভাবে একটা নির্বাচন যতটুকু 91-96 সালে একটু মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু সেইটাও কিন্তু স্বীকৃতি আসে নাই। 91 নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো, আওয়ামী লীগ বলছে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। 96 সালে আওয়ামী লীগ আসলো, সেখানে বিএনপি বলছে স্থূল কারচুপি হয়েছে। এছাড়া তাও কিন্তু স্বীকৃতি হয় নাই, সর্বদলীয়ভাবে স্বীকৃতি আসে নাই একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের 53 বছরে 54 বছর কোনো রেকর্ড নাই। ভোট ডাকাতি, ভোট চুরি, দিনের ভোট রাতে করা, ব্যালট কাটিয়ে ঢুকানো, বাক্স ছিনতাই করা, অস্ত্র দিয়ে ঠেকাইয়া আপনার এজেন্ট বের করে দেওয়া, এই যে কতগুলা নির্বাচনের নামে নৈরাজ্য, কলঙ্ক, এইটা থেকে জাতিকে পরিত্রাণ করার জন্যে আমরা সারা দেশের, এই বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, অনেক শিক্ষাবিদ, অনেক আইনবিদ, অনেক বিচারক, অনেক রাজনীতির সাথে কথা বলেছি। আমরা কথা বলার পরে এবং অনেক দেশের তথ্য আমরা নিয়েছি এবং তাদের রাষ্ট্রদূতদের সাথে আমরা মিটিং করেছি, যেসব দেশে পিআর আছে তাদের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি আমরা। কিন্তু তারপরে আমরা দেখলাম যদি দেশটাকে একটা সুন্দর কার্যকরী সংসদ করতে হয়, জনমতের শতভাগ প্রতিফলন ঘটাইতে হয়, হ্যাঁ, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ গঠন করতে হয়, তাহলে পিআরের কোনো বিকল্প নাই। এখন যেটা পিআর যে দাবিটা, আজকের পিআরটা কিন্তু একটা গণ দাবিতে পরিণত হয়েছে। আমরা ওখানে পরিষ্কার বলেছি, ঐক্যমত্য কমিশনে বলেছি, আপনারা এই পিআর নিয়ে আলোচনা আনেন না কেন? সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে? সংসদ নির্বাচন আছে সংবিধানে, এপিটিপি হবে না পিআর, এ কথাও তো লেখা নাই। তা আপনি এই পিআর পদ্ধতিটা আনেন আলোচনায়, আমরা এটা কথা বলি। যদি এখানে এরপরেও আমরা বলছি, যদি পিআর যদি আপনারা এটা পছন্দ না করেন, কিছু কিছু লোকের কারণে যদি ঠিকমতো কথা বলতে না পারেন, তা পিআর উপরটা গণভোট দেন। এটা কোনটা চাবে? আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, উনি বলছেন এটা একটা বেস্ট পদ্ধতি, আমার এত ঝুঁকি নিতে হয় না, এত আর্মি পুলিশ আনসার এগুলো দরকার হয় না যদি পিআর পদ্ধতি হয়। নির্বাচন কমিশনকে আপনাদের পক্ষে, আই মিন পিআরের পক্ষে না, পিআরের পক্ষে তো দুর্ভাগ্যজনক হলেও আমরা ওনাকে নাম সিলেক্ট করেছিলাম, ওই যে এখন যে আছেন ওনার নাম আমরাই কিন্তু সিলেক্ট করেছিলাম, যে ওই যে প্রস্তাবনার মধ্যে উনি আমাদের টেক্সটাইল জোনের মধ্যে উনি টেক্সে। আচ্ছা, সেই হিসাবে আমরা পিআর নিয়ে ওনার সাথে কথা বলেছি, এটা একটা বেস্ট পদ্ধতি, কিন্তু উপর থেকে আসা লাগবে। তো উপর থেকে আমাকে বলা লাগবে যে পিআর সিস্টেমে নির্বাচন হবে, তা তো আসে না, উপর থেকে আসে না। এই উপর থেকে আসে না,
উপরটা কোনটা? উপর হলো ডক্টর ইউনূস। হ্যাঁ, এই সরকার থেকে আসতে হবে তো, এইটাই তো। আর ইউনূস সাহেব তো কথা বলে অন্যদিকে তাকাইয়া। উনি লন্ডনে তারেক জিয়ার সাথে দেখা করার আগে যে ইউনূস ছিলেন, দেখা করার পর সেই ইউনূস নাই। উনি নানান ধরনের কথা উনি পরিবর্তন হয়ে যায়। উনি প্রথম বললেন কি যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 26শে জুন। আবার বললেন কি নির্বাচন হবে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে। আবার উনি বললেন নির্বাচন হবে আপনার কি বলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। মাঝামাঝি একটা সময় পেয়েছি না মাঝামাঝি সময় না এই কথাটা তো উনি রাজনৈতিক দলের সাথে কথা বলে, রাজনৈতিক দলেই তো অনেক ক্ষমতা বসাইছে। কিন্তু উনি একটা দলের সাথে কথা বলে উনি এই তারিখ ঘোষণা করেছেন। উনি যেদিন প্রোক্লামেশন কথাও রাখে না বিএনপি কি না এইটাই বলছে, ফেব্রুয়ারির কথা বলছে তারা, রোজার আগে কথা এটা বিএনপি বলেছে। তারপরে উনি প্রোক্লামেশনে ঘোষণা করলেন। কোন রাজনৈতিক দুই একটা দলের সাথে উনি কথা বলেছেন, তাদের কাছে উনি ওই লিখিত এটা দিয়েছেন, অন্য কোনো দলের সাথে এটা দেয় নাই। উনি ওখানে ঘোষণা করলেন। উনি ঘোষণা করার পরে ওই দিনই উনি 8 তারিখে যেদিন ক্ষমতা বসে ওই তারিখে উনি ঘোষণা করলেন নির্বাচনের তারিখটা, কিন্তু ওই তারিখেই কিন্তু উনি ঘোষণা করলেন যে নির্বাচন এই তারিখে হবে। এই যে ঘটনাটা, এইটা অন্যান্য দলের মধ্যে, এদেশের জনগণের মধ্যে আগে যে ওনার প্রতি একটা আস্থা ছিল, হ্যাঁ, যে উনি একটা ধীরতা সম্পন্ন, উনি একটা ভালো, হ্যাঁ ভালো লোকের কোনো সন্ধান, উনি একটা ভালো লোক। কিন্তু রাজনীতি করা এক জিনিস, রাজনীতি এক জিনিস। উনি যখন উপদেষ্টা হয়, তখন আমাদের অমিত সাহেবকে জিজ্ঞেছিল যে ইউনূস সাহেব সম্বন্ধে আপনার কি ধারণা। উনি বলছেন উনি একজন অর্থনীতিবিদ, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, উনি একজন ভালো অর্থনীতি। কিন্তু রাজনীতিবিদ কি না এটা ওনার কর্মকাণ্ড দেখে আমার মন্তব্য করতে হবে, এখন আমি মন্তব্য করতে পারবো না। কিন্তু উনি অর্থনীতিবিদ হিসেবে আজকে আপনি দেখেন, ফখরুদ্দিন সাহেব যখন এই আপনার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছিলেন, সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসী সব প্যাক করে ফেলাইছিল, এই সব বন্ধ হয়ে গেছিল, মব বন্ধ করে ফেলাইছিল উনি। এই যে ফখরুদ্দিন সাহেব, আমরা 2.5 ঘন্টা বক্তব্য তার সাথে, এক দল 2.5 ঘন্টা কথা বলছি তাদের সাথে 2.5 ঘন্টা কথা বলেছি। তারপরে আর উনি কি করেন, উনি সব দল ডাকেন, উনি একটা প্রথম একটু 10 মিনিট 5 মিনিট কথা বলেন, তারপরে উনি কি বলেন, এই সবাই বক্তব্য, আধা ঘন্টার মধ্যে ওনার প্রোগ্রাম শেষ, সবগুলো দলগুলো আধা ঘন্টা বা সর্বনিম্ন 1 ঘন্টা, এর মধ্যে উনি সব বক্তব্য শেষ করে উনি বলেন যে আমি নোট করছি, আর কোনো কথা নাই, উনি নোট করছে। তাহলে বোঝা গেল দেশের এই জাতীয় সংকট, যেখানটা বিশাল বৃহত্তর শক্তি যারা আপনার স্বাধীনতার পর থেকেই দেশের বুদ্ধি যারা ষড়যন্ত্র করছে, ভারতের যারা স্বার্থ হাসিল করার জন্য যারা ভারতের এজেন্ট হিসাবে দেশে কাজ করছে, শেখ মুজিব থেকে শুরু করে এই হাসিনা পর্যন্ত সবাই করেছে। কাজে এইটাকে একটা উৎখাত করেছে জনগণ। আমি সেখানে প্রশ্ন জানাবো, এখন আপনার বর্তমান যে সিস্টেমে আছে নির্বাচন, এটাতে আপনাদের চ্যালেঞ্জটা কোথায়? না, চ্যালেঞ্জটা হলো 53 বছর, চ্যালেঞ্জটা হলো এই দেশে দুর্নীতি, আমরা ভোট ডাকাতি এটা বন্ধ হবে না, পেশি শক্তি, কিন্তু এটা হলে বন্ধ হবে। হ্যাঁ অবশ্যই বন্ধ হবে। কেন বন্ধ হবে? তখন তো একজন প্রার্থী যখন 1 কোটি 1.5 কোটি 5 কোটি 10 কোটি টাকা দিয়ে নমিনেশন নেয়, তারপর আরো 10 কোটি টাকা খরচ করে, কিন্তু আমার এটা হতেই হবে, আমার এখানে একটা বাণিজ্য, তো এদেশের এমপি মন্ত্রী হতো একটা বিশাল বাণিজ্য। ওই একজন নাটোরে দেখছেন না, আওয়ামী লীগ একজন বলছে আমি বেশি চুরি করবো না, আমার 1 কোটি 65 লক্ষ টাকা খরচ হয়েছে, এই টাকাটা আমি এখান থেকে নেবো। কে বলছে? তো আজকে যারা 10-20 কোটি টাকা খরচ করে যারা এমপি মন্ত্রী হয়, তা তো চাইবে যে এই টাকাটা আমি কেমনে আমি আদায় করে নেবো, উশাল করে নেবো। এই জন্য কোনো প্রার্থী না থাকলে এই কাজটা করতে পারবে না তারা। এবং মনোনয়ন বাণিজ্য, হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য হচ্ছে, এক জায়গা থেকে 10 জন মনোনয়ন পাবে, যে বেশি টাকা দেবে তাকে মনোনয়ন হবে। এভাবে হবে না। হ্যাঁ এইটা না, এভাবে এই সিস্টেমে হবে না। এভাবে তো আমি বলছি 300 নাম আমরা তালিকা করব, তালিকার ওটা নির্বাচন কমিশনের কাছে দেবো, ওটা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপাবো, বিভিন্ন বিলবোর্ডে দেবো। 300 প্রার্থীর নাম, তাদের সততা, তাদের যোগ্যতা কি, এইটা জানবে, পাবলিক জানবে, আগেই জানবে। যদি মনে করেন আমরা 10% ভোট পাই, তা 30 জন পার্লামেন্টে যাবে, ওই নিচ থেকে, সিরিয়াল থেকে, নিচ থেকে না উপর থেকে, না নিচ থেকে 1 2 3 4 তো। তারপরে যদি 20% 60 জন, এভাবে কিন্তু এভাবে যাবে। এটার মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকে, কোনো সন্ত্রাসী থাকে, বিগত দিনে চোর থাকে, টাকা পাচারকারী থাকে, 360টা বাড়ি থাকে যাদের লন্ডনে, এইসব লোক তো আর মানুষ পাবলিকে ভোট দেবে না, প্যানেল হারিয়ে যাবে। হ্যাঁ, প্যানেল হারিয়ে যাবে। আমার টোটাল দলই তো বিলুপ্ত হয়ে যাবে যদি এই সব দুর্নীতিবাজদের দেই। এখন এইটা আমি একটু বলি, কমন যে বিতর্কগুলি আসছে, যে কমন সেন্স থেকে মানুষ যে প্রশ্নগুলি উঠাচ্ছে, এটা হলো যে প্রত্যেকটা অঞ্চলে তো মানুষ চায় যে কেউ না কেউ তাদের প্রতিনিধিত্ব করুক, তাদের অঞ্চলকে দেখভাল করুক, তাদেরকে দেখভাল করুক। আমরা সেই হিসেবে আপনার আমি এটা একটা মজার প্রশ্ন, যারা পিআর চায় না তাদের মধ্যে কিন্তু এই একটা প্রশ্ন থাকে যে ভোট দেবে সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে, না বলে, এটা সম্পূর্ণ একটা অজ্ঞতা।
এটা অজ্ঞতা। এই জন্যে 91 দেশে পিয়ার আছে, এখন সেই দেশগুলো দুই একটা দেশ না 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 নেপাল, আমি না সরকার পতন হয় দুর্নীতির কারণে, দুর্নীতি করার কারণে, কিন্তু পিয়ারের কারণে পতন হয় না, দুর্নীতির কারণে পতন, পিয়ারের কারণে হয়নি, পিয়ারের কারণে হয় না, দুর্নীতির কারণে হয়েছে। সরকার তো স্টেবল হয় না, না না সব জায়গায় শোনেন, যে কোনো প্রশ্নে কি করছে এক গ্রুপ চলে যায় আরেক গ্রুপের কাছে, তাতে কিছু হয় না, সিস্টেমটা না এই সিস্টেম আছে। হ্যাঁ, আপনি বলেন যে কোয়ালিশন করলে 6 মাসের মধ্যে যাইতে পারবে না, যেটা হলো যে এই যে ঘটনাটা, এইটা হয়েছে কি, পার্লামেন্ট মেম্বার, উনি যে এমপি হলো একজন পার্লামেন্ট মেম্বার, উনি আইনসভার সদস্য, উনি এলাকা দেখবেন কেন, এলাকার স্থানীয় সদস্য আছে না, উপজেলা চেয়ারম্যান আছে, জেলা পরিষদ চেয়ারম্যান আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে না, তো ও একজন এমপি তো এখানে বইয়া সুন্দর সুন্দর আইন পাস করবে, কেমনে বাজেট পাস করবে, কে প্রেসিডেন্ট হবে, কে প্রধানমন্ত্রী হবে, আন্তর্জাতিক সম্পর্কটা কেমনে হবে, হ্যাঁ আন্তর্জাতিক ষড়যন্ত্রটা কেমনে মোকাবেলা, এই কাম করবে উনি পার্লামেন্টে বসা, উনি তো এলাকায় গম ভাগ করতে যাবে না, রাস্তা কাবি খাটার এইসব কাজে উনি ভাগ বসাবে না। একজন এখন এমপিরা কি করে, একটা প্রাইমারির একজন পিয়ন নিয়োগেও সে হস্তক্ষেপ করে টাকা খায়, এমপিরা খায়। এই যে ঘটনাটা, এইটা তো করতে পারবে না, এইটা আইন সবাইটাই তো বোঝে না, এটা যে আইনসভা, উনি আইনসভার সদস্য, এই গুরুত্বটাই তো ওনারা বুঝে আসতেছে না। এই জন্য বলে আমার স্থানীয়, তো স্থানীয় বলে স্থানীয় সরকার যারা আছে ওরা কি করবে, প্রত্যেক জায়গায় এমপি যখন হস্তক্ষেপ করছে তখন কিন্তু ওই উপজেলা চেয়ারম্যানের সাথে এমপি একটা ফ্রিকশন হয়েছে, একটা দ্বন্দ্ব, এটা সব জায়গায় লেগে আছে। আরেকটা করে কি জানেন, এমপিরা, আমরা একটা দাবি করছিলাম যে এই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা দেন আগে, ফায়দা হইতো কি, আর এমপি যখন সংসদ নির্বাচন আগে হয় তখন ওই এমপি শালাকে উপজেলা চেয়ারম্যান বানায়, বগুড়া জেলা পরিষদ সদস্য বানায়, অমুককে বাইকনারে ইউনিয়নের চেয়ারম্যান বানায়, এমনি করে সব জায়গায় স্বজন প্রীতি করে এই একটা প্রভাব বলয় সৃষ্টি করে। ওই ইউনিয়নটা, উনি ওই ইউনিয়নের তো প্রধানমন্ত্রী, 300 প্রার্থী, 300 এমপি, ওই একটা জায়গায় একজন প্রধানমন্ত্রী বসে থাকে। কাজে এই জায়গাটাকে পরিত্রাণ করার জন্য আমরা দেশ জাতি মানবতার কল্যাণের জন্য সারা দুনিয়ার উন্নত দেশের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি, বুদ্ধিজীবীর সাথে আলোচনা করেছি, আমরা সিডাবে কতগুলো প্রোগ্রাম করছি, সিডাবে এইটা নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করছি। এটিকে আপনাদের শরিয়া আইনের সাথে যায় কোনটা? হ্যাঁ, যাবে না কেন, শরিয়া আইন হলো জনমত, আপনার জনমতটার উপরেই তো শরিয়া আইন, জনগণ কি চায়, তো সেই জনগণ তো চাওয়ার যে আপনার একটা সুযোগ আমরা কখনো দেই নাই, 53 বছরে জনগণের চাওয়ার কোনো সুযোগ আমরা দেই নাই, এইটা কখনো দিতে পারি নাই, জনগণের চাওয়াই নাই, দিনের পর রাতে হয়, ডাকাতি হয়, বেশ ব্যালটে ঢুকানো হয়। আমার একজন আত্মীয় আছে পুলিশ অফিসার, কয় যে আমরা তো আগে এই 40,000 50,000 ভোট ঢুকাই দিচ্ছি আগে, বলেন এই নির্দেশ তাদের নির্দেশ হলো এইভাবে। কাজে এই দিক থেকে এই জাতিকে বাঁচানোর জন্য, রাজনৈতিক দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্যে, দেশের একটা স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তির জন্য আমরা সারা দুনিয়া 91টা দেশে এই পিয়ার আছে। ওনার নেপাল আর ইসরায়েলের কথা নেই, ওনার তো তুরস্কের কথা নেই না, তুরস্ক তো পিয়ার, ওনার তো এই যে ইন্দোনেশিয়ার কথা নেয় না, ওনার তো ব্রাজিলের কথা নেয় না, সাউথ আফ্রিকার কথা নেয় না, ওনার তো এই যে ভেনেজুয়েলার কথা নেয় না, এই ওনার তো সুইজারল্যান্ডের কথা নেয় না, ডেনমার্কের কথা নেয় না, কি বোঝে নেই নাকি? কাজে আনলে কোনটা, নেপাল, এই নেপাল, ভূপাল, হ্যাঁ এইগুলা কোথায় নেওয়া একটা দৃষ্টান্ত দিয়ে। ইসরায়েল, আচ্ছা ইসরায়েল কি কোনো একটা ভালো রাষ্ট্র? এটা একটা অবৈধ রাষ্ট্র, ইসরায়েল অবৈধ রাষ্ট্র। এইটা আনে যে নেপালে এইটা হয়েছে, ইসরায়েল হয়েছে, কিন্তু তুরস্কের কথা বলে না, ভালো ভালো উন্নত দেশের কথা তা কিন্তু বলে না। কাজে এই জন্যে আমরা আবার এই দেশের কিন্তু বারবার ফেসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। আর ফেসিবাদের স্থায়ী নির্মূল করার জন্য, ফেসিবাদ মুক্ত একটা দেশ গড়ার জন্য কিন্তু পিয়ারের কোনো বিকল্প নাই। আপনাকে ধন্যবাদ ডক্টর মজিবুর রহমান চৌধুরী। মাত্র কয়েক মাস আছে, এই কয়েক মাসে কি আপনি মনে করেন যেটি সবচেয়ে বড় ফ্যাক্টর হলো, যেটি ব্যারিস্টার সরোয়ার হোসেন বলেছেন, সংবিধান, এই সংবিধানকে কিন্তু কোনো না কোনোভাবেই এখানে আপনি লিঙ্ক না করে তো আপনি নিজের মতো করে একটা পুরো নির্বাচন সিস্টেমটাকে পরিবর্তন করতে পারেন না। এই চ্যালেঞ্জ ভবিষ্যতে এটা একটা অধ্যাদেশ করবেন আপনি 2006-এ আপনি কি করছেন? আপনি সেখানে ভোটার আইডি করছেন, সেখানে আপনার পিপিআর এই ইসের মধ্যেই আছে, আপনার আমাদের যে সংবিধানের মধ্যেই আছে। এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, এটার কোনো না, একটা সিস্টেম। এই সিস্টেমটাকে যদি করতে হয় আপনার করবেন, ওই অধ্যাদেশ করবে, অর্ডিন্যান্স করবে, পরে এটা কেউ যারা সংসদে র্যাটিফাই করবে, র্যাটিফাই না করলে সংসদ ভেঙে যাবে, আবার নতুন করে ইলেকশন করবে। যে এখন কথাটা হচ্ছে কি, আমি এখন সবার সাথে একমত হলো, ফ্যাসিজমকে যদি আপনি ফিরাইতে হয়, ফ্যাসিজম শেখ হাসিনা তো একটা নাম, ফ্যাসিজম কিন্তু একটা পদ্ধতি। শেখ হাসিনার পরিবর্তে যদি আর এক লোক আইসা ফ্যাসিস্ট হয়ে যায়, তাহলে তো আমাদের কোনো লাভ হইল না। আপনি দেখেন 12টা নির্বাচন হয়েছে এই পর্যন্ত,
তার মধ্যে মাত্র 4টে নির্বাচন মোটামুটি অ্যাকসেপ্টেবল হয়েছে। 91-এর নির্বাচনটা, 96-এর জুনের নির্বাচন, 2001-এর নির্বাচন এবং 2008-এর নির্বাচন, এটাকে মোটামুটি সবাই বাইরে নিচ্ছে। এই 12টা নির্বাচনের মধ্যে একবার মাত্র পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে 2001-এ, যেটা আওয়ামী লীগ বিএনপির হাতে দিছে। এখন পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হইতেছে সবচেয়ে বড় ইন্ডিকেটর গণতান্ত্রিক প্রক্রিয়ার, সেটা 10%ও না বাংলাদেশের জন্য। এইখানে যে জিনিসটা হয়, বর্তমান যে সিস্টেমটায়, এইখানে এক ব্যক্তির একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকে, ব্যাপক ইন্টারেস্ট থাকে, আমাকে ওইখানে উইন করতে হবে, তার সন্ডা পান্ডা গুন্ডা দিয়া ব্যালট যত রকমের কায়দা কানুন আছে করে সে উইন করে যায়। এখন পার্টির অবজেক্টিভ হচ্ছে এই সিস্টেমে তার ক্ষমতায় যাইতে হবে। তার ক্ষমতায় যাইতে হলে গুন্ডা হোক সন্ডা হোক, সে তো সিটটা নিয়ে আসতেছে। তার তো সংসদে 151টা সিট দরকার। সে 151টা গুন্ডায় যদি তাকে সিট এনে দেয়, সে হবে, মানে 151টা গুন্ডাকে এসে দিবে। এটা হলো রিয়ালিটি। আর পিআর সিস্টেমে আপনি দিতেছেন কিন্তু একটা র্যাঙ্কড প্যানেল। আপনি যে আকর সাহেব যেটা বললেন যে 1 থেকে আপনার 200-300 পর্যন্ত, যেমন ধরেন একটা দল, ওনার দল আমি ধরে নিই মডেস্ট ওয়েতে কিছু, মানে জাস্ট 5% যদি ভোট পায়, ওনার সব জায়গায় ভোট আছে, কিন্তু কোনো জায়গায় যথেষ্ট পরিমাণ ভোট নাই যে বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির ক্যান্ডিডেটকে হারানোর মতো কিন্তু নাই। এই নেই। এখন যদি 5% পায়, তাহলে তো ওরা 15টা সিট পায়, কিন্তু 15টা সিট এখন পাচ্ছে না। একটা সিট পাওয়ায় ওনাদের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। এই নেগোশিয়েট করতে হয়, ভাই আমি সব জায়গায় তোমাদের ভোট দেবো, তুমি আমার এই সিটটা ছেড়ে দাও। এই জিনিসটা আর হবে না। আর একটা কথা বলে যে ভোট দিব কি সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে। মালদ্বীপে হবে কি? মালদ্বীপ অন্য কান্ট্রি। যদি বলেন ভোট দিব টেকটাফে, এমপি হবে তেঁতুলিয়াতে, সেটা মানা যায়। কিন্তু হবে কেন? আপনি ধরেন পার্টি এ ধরেন, বিএনপি যদি 50% ভোট পায়, সে 150 সিট পাবে। এই 150 সিট তো সে নিয়ে নেবে, এবং তারা যে ক্যান্ডিডেটরা প্রেফারেন্স দেবে না যে কোন উইন করলে কোন সিটে যাবে। সে যদি 3টে প্রেফারেন্স দেয়, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, তাহলে সে তো 150 সিট তার পছন্দ অনুসারে নিয়ে যাচ্ছে। এরপরে ধরেন আরেকটা পার্টি, কিন্তু তাকে যে 150 জনের কথা বললো, এখন আমি ধরেন কথা আমার অঞ্চলে, একটা কুমিল্লা অঞ্চলে, এবিসি একটা অঞ্চলে, এখানে সবচেয়ে বেশি ভোট বিএনপি পেল। কারণ হলো বিএনপির ওই অঞ্চলের মানুষটা ভালো ভেবেই আমরা বিএনপিকে ভোট দিলাম বা জামাতকে ভোট দিলাম। তা আমরা তো আশা করেছি আমাদের পছন্দের ওই লোকটা আমাদের প্রতিনিধি হবে, কিন্তু বিএনপির হিসাবে যদি ওই এলাকাতে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় 150 জনের মধ্যে। শোনেন না, এইখানে যে পার্টিটা সিলেক্ট করবে, র্যাঙ্কিং করবে, সে দেখবে এখন আপনার ওই ক্যান্ডিডেটটাকে যদি সে 250 নম্বরে দেয়, তার মানে সে এমপি হতে পারবে না, 250 সিট পাবে না তো, রাইট? তাহলে ওই এলাকার লোকে ভোট দেবে না। ওই এলাকার লোকের ম্যাক্সিমাম ভোট পাওয়ার জন্য বিএনপির যেটা করতে হবে, তাকে র্যাঙ্কিংয়ে উপরের দিকে রাখবে। যে ওয়াটারমার্ক বলে, ওয়াটারমার্ক হচ্ছে একটা এস্টিমেটেড পার্সেন্টেজ আপনি পাইতে পারেন নিজেদের মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে। আচ্ছা, আপনি যদি দেখেন এলাকায় সে প্রচুর ভোট পাইছে, এরকম ক্যান্ডিডেটও আছে না, এলাকায় প্রচুর ভোট পাইছে, কিন্তু তার এত দুর্নাম যে তাকে যদি প্যানেলে থাকে উপরের দিকে, তাহলে ওই প্যানেলে অনেক সাধারণ লোক আছে, ভোট দিতে চাবে না, বিএনপিও চাবে না, এরাও চাবে না বা সেই জন্য এটা এমন একটা সিস্টেম, যে সিস্টেমে পার্টির ভিতরে বেস্ট ফেস, সবচেয়ে ভালো লোকগুলিকে সে উপরের দিকে প্যানেলে দিতে বাধ্য হবে। যদি না দেয়, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে পার্টি, সে পয়সা খায় লাভ কি তার? তাহলে তো প্যানেলে ভোট দিবে না। আপনি এখানে তো সে এটা তো একটা প্যানেল। এখন পিআরের অনেকগুলি সিস্টেম আছে, আপনার আছে, আপনার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট আছে, যেটা নেপালে করছে, যার জন্য কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের সিম্পল মডেলটা হচ্ছে পার্টি লিস্ট ক্লোজড পিআর সিস্টেম। অর্থাৎ যখন ওনার দলটা সাবমিট করবে, 300 লোক দিল বা 150 লোকও দিতে পারে, যে 300 লোক দিতে পারে যে ঠিক আছে আমার দলে এই লোকগুলি আছে, তাদের নামগুলি প্রচার হলো, হয়তো ওরা রিয়েলিস্টিক্যালি আশা করতে পারে 30-40টা সিট, ম্যাক্সিমাম 30-40টা সিট। তো প্রথম দিকে কাদেরকে দেবে? যাদেরকে সারা দেশে ভোট দিবে তাদেরকেই কিন্তু উনি সিলেক্ট করবে, এইটা যে এক জায়গায় তার প্রচুর আছে, কিন্তু তার এমন কোনো দুর্নাম আছে যে দুর্নামের জন্য নেশন ওয়াইড নেগেটিভ হবে। এই ধরনের কিছু বিষয় আছে যেগুলি হলো ইলেকশন স্ট্র্যাটেজি।
এবং এই সিস্টেম হলে কি হতে পারে, যেটা আমি ধারণা করি, যদি ভোট ছোট ছোট দলগুলি উজ্জীবিত হবে, যে তারা 12 কোটি ভোটার 80% লোক ভোট দেবে ধারণা করি আমরা, তাহলে 9 লক্ষ লোক যদি একটা পার্টিকে ভোট দেয়, সে 3টা সিট পাবে। যদি আপনি 1% কাট অফ করেন, থ্রেশহোল্ড করেন, আপনার 1% থ্রেশহোল্ড করলেন, সে সারা দেশব্যাপী 9 লক্ষ ভোট পেল, তাহলে প্রথম থেকে 1, 2, 3 পাইলো। আর যদি সে 18 লক্ষ ভোট পায়, 2% রাফলি, তাহলে সে 6টা পাচ্ছে। ছোট ছোট দলগুলির ভিতরে, এবং উনার দলের যে কোনো একজন ভোটার সে মনে করবে কি, পঞ্চগড়ে বসে দিলেও মনে করবে যে আমার পার্টির লোক সংসদে যাইতেছে, এখন কিন্তু সেটা মনে করে না, তাই ভোটটা দিয়ে ভোট নষ্ট হবে। গ্রামের দিকে একটা কথা বলে যে ভোট নষ্ট করে তোমার লাভ কি, তোমার এই লোক তো এমপি হবে না, কিংবা এই লোক সরকার গঠন করতে পারবে না। সুতরাং আপনি যদি চান, যদি মনে করেন দেশে আমরা এই ফ্যাসিজম বা একনায়কত্ব বা ডিক্টেটরশিপকে প্রতিহত করতে চাই, তাহলে আমাদেরকে এই পিআর সিস্টেমে যাইতে হবে। এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, সে বিষয়গুলি রাজনৈতিক নেতাদেরকে নিয়ে সেমিনার করে, ওয়ার্কশপ করে 3 সপ্তাহের মধ্যে এরা কিন্তু এরা ক্যাপচার করে ফেলছে। এবং এরা জানে না যে 80% লোক বলে যে 80% লোক এটা খায় না মাথায় দেয়, এইসব কথা কিন্তু কথা না। পার্টিতে ভোট দেবে, ভোট তো পার্টিতেই দেয়, মার্কাই তো ভোট দেয়, মার্কাটা আইনে দেন, ওই যে বলে না মার্কাটা আইনে দেন। তবে একটা জিনিস আছে, যে জিনিসটা একটু যে লিঙ্কেজ চায়, তেমন ধরেন যে এই যে সজীব মাহমুদ না, ওই যে প্রতিমন্ত্রী, উনি তার এলাকায় তার মুরাদনগর না, মুরাদনগরে 2400 কোটি টাকা নিয়েছে। নিচে কেমনে, উনি একটা পাওয়ারফুল পজিশনে আছে বলে। তো সুতরাং মুরাদনগরের লোকজন ভাববে যে না, এই লোকটা তো থাকা দরকার আমার এই জিনিসটা কিন্তু দরকার আছে, যে জিওগ্রাফিক্যাল লিঙ্কেজ। তা আপনি তো জিওগ্রাফিক্যাল লিঙ্কেজ করতে পারতেছেন। আপনি যদি শুধুমাত্র 2টা চয়েস দেন, এইটা না হলে আমি ওইটাই, লোকে 5টা এসে দাঁড়ায় না, ভোট হয়তো একটার মধ্যে, সে যদি 3টা প্রেফারেন্স দেয়, তাহলে আপনি একটা দল যদি 50% পাইলো, মানে 150 সিট পেলো, বাকি আর একটা দল মনে করেন পাইলো 20%, এক্স দল, এই 20%-এ 60টা সিট তাদের চয়েসে পাওয়ার সম্ভাবনা, তাদের চয়েস অনুসারে, ফার্স্ট প্রেফারেন্স না হোক, সেকেন্ড প্রেফারেন্স সম্ভাবনা, প্রবাবিলিটি অনুসারে আপনি একজন স্ট্যাটিস্টিশিয়ানকে জিজ্ঞেস করেন, প্রবাবিলিটি অনুসারে যে তার একটা লোকের 3টা চয়েস দিছে, 3টা চয়েসই অন্য দলে চলে গেছে, এটা অলমোস্ট ইম্পসিবল, অলমোস্ট। সুতরাং সে তার পছন্দ মতো পাবে। তবে অনেক ছোট দল আছে যে যারা মাত্র 3টা সিট পেয়েছে, তারা তাদের পছন্দের মতো হয়তো নাও পাইতে পারে। এবং স্বতন্ত্ররা, এই স্বতন্ত্রদের কোনো নাই, স্বতন্ত্র দরকার কি, স্বতন্ত্র কোনো তো দরকার নাই আপনার। আর একটা জিনিস আপনি যদি আরো যদি রিফাইন করতে চান, এখন তো বাংলাদেশকে একটা ইলেকট্রাল ডিস্ট্রিক্ট হিসেবে কিন্তু ইউজ করা হয়, একটা ডিস্ট্রিক্ট। আপনি 8টা ডিভিশনকে 8টা ইলেকট্রাল ডিভিশন করেন, এবং ওর ভিতরে আপনি প্রপোর্শনাল নির্বাচনগুলি করেন, তাহলে দেখবেন কি, যারা বেশি ভোট পাবে ওই ইসের মধ্যে, রাজশাহী ডিভিশনের মধ্যে যারা বেশি ভোট পাবে, তারাই ওইখানে বেশি সিট পাচ্ছে। যারা একটু কম পাবে তারা, এবং তাদের ওই চয়েসও কিন্তু রাজশাহীর বাইরে যাচ্ছে না। এগুলি সকল সলিউশন আছে, কিন্তু সদিচ্ছা নাই কেন, আমি এটা খুবই সদিচ্ছা নাই কেন সেটা নিয়ে আসছি আপনার কাছে, সেটাতেই আমরা যাচ্ছি পরবর্তী আলোচনা। আসলে সদিচ্ছার থাকবার যে অথরিটি, যাদের ওই অথরাইজেশন আছে, তারা আসলে কতটুকু সফল হয়েছে বলে মনে করছেন? সবকিছু মিলিয়ে আমি যদি বর্তমান সরকারের কথা, ডক্টর মোদী ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে তো এখনো পর্যন্ত প্রশ্ন আছে। নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। এই অবস্থাতে দেশের অন্যান্য সেক্টরের কথা বাদে দিলাম, নির্বাচন নিয়েও তো অনিশ্চয়তার মধ্যে এখন, আর নির্বাচন সম্মত হবে কিনা আপনার কাছে কি মনে হয়? এই সরকার আসলে নির্বাচন দিতে বদ্ধপরিকর কতটুকু, নাকি তাদের মধ্যে অন্য কিছু হবার সম্ভাবনা আছে? পাশাপাশি তাদের যে লাস্ট 1 বছর বা 1 বছর কিছু অংশ বেশি সময় ধরে যে তারা ক্ষমতায় আছে, কেমন দেখছেন শেষ পর্যন্ত এসে এই মুহূর্তে তাদেরকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? না, আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার ফেল করেছে। যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা ছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, এবং সেগুলো সেই সময় আমরা স্লোগানে দেখেছি, ওয়াল লিখনে আমরা দেখেছি যে এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা যেখানে কোনো স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, লুটেরা তন্ত্র সৃষ্টি হবে না, মাফিয়া তন্ত্র সৃষ্টি হবে না, হ্যাঁ, দেশ গণতান্ত্রিক থাকবে, ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। তো এইটা যখন এরকম একটা উইক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এইখানে তাদের মানে ব্যর্থতা শুরু হয়ে গেছে। যখন বঙ্গভবনের পতন হলো, কিন্তু
এই গণভবনের পতন হলো, কিন্তু বঙ্গভবনের পতন হলো না, সেইখানে তারা ব্যর্থ হয়ে গেছে। এবং এখানে একজনও নাই যারা হু কুড ফেস দ্য চ্যালেঞ্জ, যাদের এই যে এই ধরনের একটা ক্রাইসিস মুভমেন্ট হ্যান্ডেল করার অভিজ্ঞতা রয়েছে, একজনও নাই। হ্যাঁ, এর ভিতরে ক্লিয়ারলি ইন্ডিয়ার এজেন্ট রয়েছে, ক্লিয়ারলি। হ্যাঁ, এবং আমি বলি 6 জন আছে এর ভিতরে। টপে আছে এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, 120টা চুক্তি হলো এবং সমঝোতা স্মারক, একটা চুক্তি এখন পর্যন্ত উনি জনসম্মুখে প্রকাশ করলো না। হ্যাঁ, এবং এর ভিতরে ক্লিয়ারলি জনস্বার্থ এবং দেশের স্বার্থের বিপক্ষে এই চুক্তিগুলো আছে। যেমন ওই যে 900 একর জমি দিয়ে দিয়েছে, মোংলা পোর্ট ব্যবহার, তারপরে আশুগঞ্জের রাস্তা ব্যবহার, তারপর রাডার স্টেশন। আমাদের দেশে স্বাধীন সার্বভৌম দেশে ইন্ডিয়ার রাডার স্টেশন কেন থাকবে? এই একটা চুক্তিও সামনে আনে নাই। সো প্রফেসর ইউনূস প্রথমে একটা কথা বলছিল যে আপনি যদি আমাদেরকে আনস্টেবল করেন তাহলে 7 সিস্টার আনস্টেবল হবে। দ্যাট ওয়াজ এ স্টেটসম্যানশিপ কথা। কিন্তু উনি এসে যখনই ওনার উপদেষ্টারা ইলিশ মাছ পাঠানো শুরু করলো, আম পাঠানো শুরু করলো, মানে আবার কোথায় থেকে নথি স্বীকার করলো, কীভাবে হইলো? ওই যে ভিতরে যে এজেন্টগুলো আছে, বলা হয়ে থাকে আসিফ নজরুল একজন এজেন্ট, এই যে অর্থ উপদেষ্টা, উনি প্রথমেই ইলিশ মাছ পাঠালেন কেন? হোয়াই? আপনি তো দেখেন যে ইউনূস সাহেবকে কিভাবে অপমান অপদস্থ করছে, যে অসুরের জায়গায় নাকি তার ছবি প্রতিষ্ঠা। আমি সত্যমিথ্যা জানি না, তো সেই জায়গায় দে হ্যাভ ফেল্ড। এবং এই যে পতনটা হলো, ডেফিনেটলি এটা বিএনপি 80% অ্যাডভান্টেজ পাইছে, জামাতও অ্যাডভান্টেজ পেয়েছে, সবাই। আমরা যারা বিপদের মুখে ছিলাম, একটা ভয়ার্ত পরিবেশে ছিলাম, আমি নিজে জেল খেটেছি, আমি গুম হয়েছিলাম, ভাগ্য ভালো 11 ঘন্টা পর বের হয়ে আসছি। সো সেই আকাঙ্ক্ষা মোটেই পূরণ হয় না। এবং তারা এখন, আমি মনে করি পলায়ন পর, যে তারা একটা নির্বাচন দিয়ে এখন সরে যেতে চাচ্ছে। সো সেই জন্য এটা এই বিপ্লবটা ফেল করেছে। এবং ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবে, তারা যদি এই আকাঙ্ক্ষা ধারণ না করে, তাহলে আর একটা পতনের দিকে এই দেশ যাবে বলে আমার মনে হয়। আমি একটু মঞ্জুরের সাথে হামলি দ্বিমত করব যে পিয়ারে স্বতন্ত্রের কোনো জায়গা নেই, স্বতন্ত্রের জায়গা অবশ্যই থাকতে হবে। কারণ আমার যদি কোনো দলের এজেন্ডা আমার পছন্দ না হয়, আমি যদি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াই, তাহলে সেই সুযোগ থাকতে হবে। হ্যাঁ, সো পিয়ারের এইটা আর একটা ডিসঅ্যাডভান্টেজ। আমার জানার মধ্যে অনেক মানুষ আছে যারা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করার জন্য এবার প্রস্তুতি নিচ্ছে। তারা জানে যদি নমিনেশন বাণিজ্য হয়, যদি এরকম কোটা হয়, তখন অনেক ভালো মানুষ ডেপ্রাইভ হবে। অনেকে ধারণা করছে যে এবার হয়তো মানুষ প্রতিনিধি। প্রথমত এখানে নমিনেশন বাণিজ্য হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ যোগ্যতার ভিত্তিতেই দিতে হবে কোন একটা পলিটিক্যাল পার্টি। পিয়ারের কথা বলছেন, নরমাল নির্বাচনে তো নমিনেশন বাণিজ্য হবে না হওয়াটাই, সেখানে নমিনেশন বাণিজ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আপনার এখানে স্বতন্ত্র হলো একটা জায়গার জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু সে যে বিলে সাইন করে, বিলে ভোট দেয়, সেটা সারা বাংলাদেশের জন্য হয়। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হলে সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, এজন্য স্বতন্ত্রের কোনো ভূমিকা এখানে নাই পেয়ার পদ্ধতিতে। তারপরে এখানে নো ভোটের বিধান করা হয়েছে, সেই জন্য বলছি যে পিয়ার পদ্ধতির এটা একটা গ্রেট ডিসঅ্যাডভান্টেজ। পৃথিবীর সব জায়গায় স্বতন্ত্রের একটা বিধান থাকে এবং আমাদের সংবিধান সেটা অ্যালাউ করে, সেই স্বতন্ত্রের জায়গা থাকতে হবে। হ্যাঁ, যেটা বলেছেন যে আমি নিজে জানি, আমার সাথে অনেকেই যোগাযোগ আছে যারা এই যে 1%-এর একটা লিমিটেশন দিয়ে রাখছে, যে স্বতন্ত্র হলে তার 1% ভোটারদের সিগনেচার আগে সাবমিট করতে হবে। এটাও আনকনস্টিটিউশনাল, কারণ আপনি ভোট দেন গোপন কক্ষে, আগে সে কেন তার আইডেন্টিটি ডিসক্লোজ করবে? আগে কেন সে ভোট দেবে তো গোপন কক্ষে, আগে কেন সে ভোট দেবে? একজনকে সাইন করবে। সো এইখানে অ্যাড্রেস করা হচ্ছিল। আমি মনে করি আর একটা জায়গায় অ্যাড্রেস করা উচিত ছিল, সেটা হলো যে পৃথিবীর অনেক দেশে আছে দল যতগুলো পার্টিসিপেট করুক অথবা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী পার্টিসিপেট করুক, সেখানে 51%-এর বেশি যদি কোনো দল ভোট না পায়, তাহলে সেকেন্ড টাইম নির্বাচন হয়। যেটা ক্লোজ দুটা তুরস্কে হয়েছে, তুরস্কে কেন, এটা ফ্রান্সে আছে, অনেক দেশে আছে। অথচ আমাদের দেশে দেখা যায় যে 37%, 38% ভোট পেয়ে তারা সরকার গঠন করে। এই জায়গাটাকে অ্যাড্রেস করা উচিত ছিল। হ্যাঁ, সো আমার মনে হয় না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সিস্টেমে গেলে এটা হয়। আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে পিয়ার সিস্টেম কার্যকর করা ভেরি ডিফিকাল্ট। দাবির অংশ থাকতে পারে এবং সেটা একটা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাপ্রোচ হতে পারে, যে ঠিক আছে এখন থেকে 3 নম্বর নির্বাচনটা, আগামী 2টা নির্বাচনের পরের নির্বাচনটা পিয়ার হবে এবং সমস্ত দল মতের এখানে একমত হতে হবে, অথবা মিনিমাম একটা গণভোট হতে হবে। এছাড়া এটা কার্যকরী করা ভেরি ভেরি ডিফিকাল্ট। আমাদের গণভোট 2টা হয়েছে, একটা ছিল জিয়াউর রহমানের 99% ভোট সে পাইছিল, হা ভোট, এবং আমরা জানি সেটা। আবার এর সাথে একটা গণভোট নাকি করছিল, সে সময় আমি দেশে ছিলাম না। আর একটা জিনিস, কালকে একটা আমার বাসায় এক ভদ্রলোক আসলেন, রিটায়ার্ড অফিসার,
তো উনি একটা নির্বাচন কেন্দ্রের দায়িত্বে ছিলেন যখন উনি চাকরিতে ছিলেন 86-এ। তো উনি বললেন যে আমার এইসব ভোট কেন্দ্রের ভোটারের সংখ্যা হইতেছে 2700, 3 জন ভোটার আসছে। তো ওনাদেরকে বলা হয়েছিল যে 53% দেখাইতে, তো সেইভাবে সবাই বানায় নিয়ে গেছে টপ শিটে। পরে যখন নিয়ে গেছে বলে কিনা 56% করতে হবে, বলে কি তাহলে কেমন করবো, এখন তো 53, বলে কি আপনি টপ শিটে 56% লিখে দেন, এগুলি কেউ ভোটে দেখবে না। আমাদের তো এরকম ভোট হয়, এরকম ভোট। সুতরাং আমাদের যদি পিআর সিস্টেমে যাই, এটা করার কোনো কায়দা থাকবে না, এটা করার কোনো উপায়ই থাকবে না, এটা করার কোনো উপায়ই থাকবে না। আর স্বতন্ত্র, আমি দেখেন একটা পার্টি ডিসিপ্লিন, সে নমিনেশনটা পাইলো না, স্বতন্ত্র দাঁড়াই গেল, পার্টির এটা নষ্ট হয়ে গেল, তার ভোট ব্যাংকটা নষ্ট হয়ে গেল। সেই রাইটটা থাকতে হবে আপনার যে কোনো নাগরিকের, সেই রাইট থাকতে হবে। না, আমাকে যদি পার্টি না দেয়, সে করবে কি সেটা ইন্ডিভিজুয়াল, কিন্তু এই রাইট তো আপনার 38টা পার্টি আছে, 38টা পার্টির কোনো আদর্শই যদি তার ফল সে না পায় করতে, সে একা একটা ব্যক্তি, সেটা দলও করতে পারে, তো দল বানায় ফেলা হতে পারে, কিন্তু আপনি এই রাইট তো আপনি শেষ করব, পালিত করতে পারবেন না। যেহেতু জনাব ডক্টর মঞ্জুর চৌধুরী যেহেতু বলছেন, আপনি সরকারের ব্যর্থতা সফলতা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই দাবিগুলি বাস্তবায়নের জন্য এই সরকার আসলে কতটা সেই সক্ষমতা রাখে? প্রথমত এই সরকার একটা মানে ব্যর্থ সরকার, এটা তাদের অনেক কিছু করতে চাইছে, কিন্তু তাদের সেই যোগ্যতা ছিল না। তারা কতগুলি লোক বিদেশ থেকে নিয়ে আসছে, এবং তারাও শকুনের মতো আইসা ঝাঁপাই পড়ছে, পরে একটা সফল একটা আন্দোলন, কিন্তু বীরত্ব ব্যঞ্জক একটা আন্দোলন, অনেকে স্যাক্রিফাইস করছে, সেটাকে তারা সম্পূর্ণভাবে ভণ্ডুল করে দিয়ে তারা যেমন এই ছাত্রদেরকে ক্ষমতার মধ্যে নিয়ে গেছে, নেপালে কিন্তু নেয় নাই, ক্ষমতার মধ্যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে দিচ্ছে। ছাত্র সমাজের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করার, যেমন শেখ হাসিনা করে গেছে কি, যে পুলিশের সাথে পাবলিকের একটা ডিফারেন্স সৃষ্টি হয়ে গেছে। এখন ছাত্র সমাজের সাথে, তরুণদের সাথে জেনারেশনাল একটা গ্যাপ হয়ে গেছে, যে তাদেরকে মিনিস্ট্রিতে আপনি দেন কেন, তারা ক্লাসে চলে যাবে, এবং আপনি এমন সব লোকজনকে নিছেন যাদের রাষ্ট্র পরিচালনায় সামান্যতম তারা যোগ্যতা আপনি দেখাতে পারেন নাই। এখন তো দুর্নীতির কথা এসে গেছে ব্যাপকভাবে। এই যে আপনার আল জাজিরা, একটা ইন্টারন্যাশনালি রিনাউন্ড একটা নিউজ চ্যানেল, সেখানে আসছে রিজওয়ানার হাজবেন্ড, তারা কিভাবে বিপুকে করছে, ওই যে নসরুল হামিদ বিপুর সম্পত্তি ট্রান্সফার করে রক্ষা করতেছে, এগুলো তো হয়েছে। এখন এটা হচ্ছে কি, যে মানে দুষ্ট লোক সব জায়গায় আছে, এরা দুর্নীতিবাজ ধরে নেই, কিন্তু রাষ্ট্র তো ইমিডিয়েটলি তদন্ত ইনিশিয়েট করবে না। রাষ্ট্র তার বিরুদ্ধে তার সম্পত্তির চাবে, ব্যাংক চাবে, এবং রাষ্ট্র ডিমান্ড করবে, অর্থাৎ দুদক ডিমান্ড করবে যে সে পদ থেকে সরে দাঁড়ায়, যাতে সে তদন্ত করতে পারে, ফাইলপত্র দেখতে পারে। এটা কি করে নাই। সবসময় আমরা অতীতের দুর্নীতি দেখি, দেখতে হবে, কিন্তু প্রেজেন্ট দুর্নীতি, আর এরা তো কেউ সম্পদের হিসাব দেয় নাই। ইউনূস সাহেব নিজে বলছিল, আমার মনে আছে, যে স্বল্পতম সময়ের মধ্যে আমি সম্পদের হিসাব দিব, আমার অ্যাডভাইজারও দিবে। 14 মাস। এবং আপনার জিল্লুর রহমান সাহেব তো একটা কম্পাইল করছে যে 26টা অনিয়মের সাথে ইউনূস সাহেব নাকি জড়িত। এখন 14 মাসে যদি 26টা অনিয়মের সাথে জড়িত হয়, সেটা তো খুবই। ইভেন আরেকটা যে ডিসি নিয়োগে যে দুর্নীতি হয়েছিল 51টা জেলাতে, এখনো পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। না, পরে নেই। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হলো, তদন্ত একটা করছিল না, রিপোর্ট ছিল না, ওটা হাসিনা প্রকাশ করেনি। কিন্তু হাসিনা তো শুনেন, হাসিনা প্রকাশ করে নাই, তার মানে কি, হাসিনাকে তো আমরা খেদাই দিচ্ছি। হাসিনাকে একেবারে ট্রেনে হিটসে পাইলে তো মেরে ফেলতো, খেদাই দেওয়া হয়েছে। হাসিনা করে নাই। ইউনূস সাহেব কি হাসিনা কি তার উস্তাদ, যে হাসিনাকে ফলো করে? হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে যাইতো, নিয়ে যাইতো জাতিসংঘের মিটিংয়ে। বিডিআর হত্যা মামলা এখনো পর্যন্ত উনিও নিয়ে যাচ্ছে, উনিও সেইটা ফলো করতেছে। হাসিনা কি আমাদের স্পিরিচুয়াল গুরু হয়ে গেল, যে এইসব দুর্নীতি কাজে এই যে অ্যাডভাইজাররা করছে বলে মনে করছে? আমি তো মনে করি যে হাসিনাকে তারা মানে ফলো করতেছে, যে হাসিনারও কিছু হয় নাই, অ্যাকচুয়ালি কিছুই হয় নাই। তারা কয়টা লোককে মানে অ্যাকচুয়াল বিচারের আওতায় আনছে? আপনি গ্রামে গঞ্জে যান,
আপনি যান, আপনার এই বরিশালের দিকে যান, আপনার এলাকায় দেখবেন কি স্থানীয় যে সব লোকজন বড় বড় অপরাধ করছে, খুন করছে, বাড়ি দখল করে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু থানায় কেস হয় নাই, কেস দেওয়ার মতো সাহসও নাই। নাই কেন? তারা ওই হুমকি দেয় যে এখানে আসবে, এবং তারা দেখে যে ইউনূস সাহেব অত্যন্ত দুর্বল একটা গভর্নমেন্ট, পুলিশ কোনো রকমের টিকে আছে, যার ফলে ইউনূস সাহেবের উপরে আস্থা, আমার আস্থা নাই। আমি মনে করি কি 99% লোকের ইউনূস সাহেবের উপর কোনো আস্থা নাই। ইউনূস সাহেব ওর উচিত তার সাঙ্গ পাঙ্গ যেগুলি সে বিদেশি দেশি জোগাড় করছে, বিদেশি নাগরিক কিভাবে বাংলাদেশের সরকারি পোস্ট হোল্ড করে, এটা তো বেআইনি। তাদের কাছে রিজাইন করে যাক। উনি যদি রিজাইন না করে, ওনাকে রিজাইন করায় দেওয়া হোক। ওনারা তো আন্দোলন করে, আপনারা আন্দোলন করে রিজাইন করে যান। আর একটা সরকার গঠিত হোক, যে সরকার জনগণের কথা অনুসারে দুর্নীতিমুক্ত করবে, বৈষম্য মুক্ত করবে, একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যে বাংলাদেশের জন্য আমরা এতদিন পর্যন্ত চেষ্টা করছি, আকাঙ্ক্ষা করছি। সেইখানে ওনারা কিন্তু একটা কালো মেঘের মতো ই করে আছে। ইট ইজ এ ব্লাইট। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব। এখন আপনি বলবেন, এই সরকারের সাথে তো আপনি খুব ওতপ্রোতভাবে সবসময় তো মিটিং করছেন, কি অভিজ্ঞতা পাচ্ছেন, তারা কতটুকু সফল বলে মনে করছেন? আমরা প্রথম এদের ব্যাপারে যে আশা করছিলাম, ওনারা সেই আশাকে বাস্তবায়ন তো করেই নাই। আমাদের আশা বাস্তবায়ন হয়ই নাই, বরং দিন দিন দেশকে ওনারা সকল দিক থেকে ওনারা রসতলে নিয়ে গেছে। আজকের আপনি চিন্তা করেন, এরা শুধু দেশকে বিদেশিদের কাছে কীভাবে বদনাম করলো এই জাতিসংঘের ব্যাপারটা নিয়ে, এটা তো ওনার এই কাজটা ছিল না। উনি কোত্থেকে বের হলেন, ওনার সাথে মেহমান গেল, তারা কোত্থেকে বেরোলো, উপদেষ্টা কোত্থেকে বেরোলো, এই যে জামার ডিম মারামারি হইলো, আবার মারামারি হইলো, আবার মামলা হইলো। সেইখানে নিউ ইয়র্কের একটা এয়ারপোর্টে একটা কাছে একটা থানায় মামলা পর্যন্ত হইলো, ঠিক না? সেখানে অ্যারেস্ট হইলো, আবার 12 ঘন্টার মধ্যে আবার সে জামিন পেয়ে বের হয়ে গেল, আবার শক্তভাবে কথা বললো, আবার শেখ হাসিনা তাকে নির্দেশ দিল তারা এইটা কর। এই যে একটা অরাজকতা, এই যে বদনাম করলেন, একটা কলঙ্কিত করলেন দেশটাকে, উনি যত বড়ই হোক না কেন, কিন্তু এই যে আচরণটা উনি যেটা করলেন, এতগুলা লোক 100 লোকের বহর নিয়ে গেলেন, এই টাকা কাদের? এই টাকা কেন দরকার ছিল আজকের এই অবস্থায়? 100 লোকের আত্মীয় কি কাজ? ওনার 2টা মেয়ের কি কাজ জাতিসংঘের সাধারণ পরিষদের এই মিটিংয়ে? এইসব ব্যাপারগুলো নিয়ে ওনার বয়স হয়েছে, উনি কাদের কথায় চলে এইটা নিয়ে আমরা সন্দিহান। আমরা প্রথম পর্যায়ে তো ওনাকে সার্বিক সহায়তা করেছি। উনি যখন পদত্যাগ করতেছিলেন, আমরা সবাই যে তাকে সাহস যোগাইছি, না আপনার থাকতে হবে এখানে। কিন্তু দিন দিন এইভাবে উনি বিভিন্ন সমস্যার সৃষ্টি করবেন এবং নিজের ব্যর্থতার প্রমাণ করবেন, এইটা আমরা আশা করি নাই। উনি আরেকটা দেখেন, নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন উনি তো ঘোষণা করে দিয়েছেন। এখন ওনার যারা আশেপাশে লোক আছে, খালি ফেব্রুয়ারিতে, এমন কোনো শক্তি নাই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করতে পারে। দেখেন অবস্থা, এই কথাটা প্রতিদিন সবার মুখ থেকে একই কথা। আপনার কোনো সন্দেহ আছে? তাহলে বোঝা না, সন্দেহটা এত বারবার বলা দরকার। উনি তো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা তো বলি নাই কেউ চাই না, কিন্তু এইটা এত বেশি বলা মানে এটার মধ্যে ডাইল মে কুছ কালা হয়, এত বারবার কেন বলে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন? কেউ কোনো শক্তি থেকে মাসির দরদ বেশি দেখা যায়। হ্যাঁ, এইটা কেউ ওনাকে বলছিল। আর একটা কথা, এই সরকারকে এরকম একটা জাতীয় নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা আছে না, সেটাই, এইটা নাই, এই সক্ষমতা নাই। আমি পরিষ্কার বলেছি যে এই সরকারের একটা সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার মধ্যে ওনার এই সক্ষমতা নেই। তাহলে তো আপনার ডাকসুতে কি হয়েছে, এইটাই তো করতে পারেন। এতদিন হয়ে গেল, রেজাল্ট এখন একটা ভুয়া ব্যালট পাইছে, ভুয়া ব্যালট বের করছে। এই ভুয়া ব্যালট দুটো পিছিয়ে গেছে। হ্যাঁ, পিছিয়ে গেছে। ভুয়া ব্যালট যে আগামী জাতীয় নির্বাচন হবে না, এই বাস্ক যে আগে ভরা হবে না, কারণ এটা তো ঐতিহ্য সূত্রে ব্যালট কাটিয়ে ঢুকানো, বাস্ক ছিনতাই করা, জাল ভোট দেওয়া, এজেন্ট বাইর করে দেওয়া, হ্যাঁ, তারপর ওই যে উনি যে বলেন ম্যানিপুলেশন করা, যে আপনার ভোট 3 জন ভোটার ছিল সেখানে 56% ভোট দেখানো, এই যে আমার ভাই বললেন। কাজে এই বিপদটা যে আমরা ঐতিহ্য সূত্রে পাইছি তো, কারণ এই ভোট চুরি শুরু করছে শেখ মুজিব নিজে ভোট চুরি করছে। 73 সালে ভোট চুরি করছে, 293টা আসন তারা করছেন। এই ভোট চুরির ধারাবাহিকতা কিন্তু আমাদের রাজনীতি। তারপরে মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেব উনি একটা রেফারেন্ডাম দিলেন, সেখানে উনি কত পার্সেন্ট বলেন? 98.5%। 98.5% ভোট। আপনি তখন রাস্তা ছিল না, ঘাট ছিল না, মানুষ তো শিক্ষিত ছিল না। 98.5% ভোট কিভাবে? হা বাক্স একদিকে, না বাক্স, হ্যাঁ, হা বাক্স না বাক্স। এইসব ব্যাপারটা আমরা ভোট চুরি, ভোট ডাকাতি, যে কোনোভাবে যেনভাবে ভোটের নাম করে, গণতন্ত্রের নাম করে ক্ষমতায় যাওয়াটাই হলো আমাদের রাজনীতি সংস্কৃতি। কাজে এই সংস্কৃতি ভাঙতে হলে
দুষ্ট লোক যাতে পার্লামেন্টে যাইতে না পারে, ভোট ডাকাতি করতে না পারে, ভোটের কারচুপি করতে না পারে, এই জন্য কিন্তু পিআর পদ্ধতি। আমার একটা ভাই বলছেন 3 টার্ম এইভাবে হবে, তারপরে আচ্ছা 3 টার্ম তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তো অবজারভেশন ছিল 2টা টার্ম আরো নির্বাচন হবে, মানে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। খালিল হক কি করলেন? এই একটা বিচারকের নামে একটা কলঙ্ক। আপনি একটা টার্ম করেন না পিআরে, পিআর করেন না, একটা পিআরে করেন 53 বছর দেখলাম তো। দেখেন যে হ্যাঁ, পরীক্ষামূলক ভাবে একটা করলে কি হয়, 53 বছর 12টা নির্বাচন দেখলাম, একটা নির্বাচন আমরা পিআরে করেন, যদি এটা ব্যর্থ হয় আমরা এটা চাবো না। এরপরেও আমরা বলছি যে আপনারা 2টা কাজ করতে, একটা হলো কি কয় প্রভিশনাল আপনার কনস্টিটিউশন অর্ডার, আরেকটা হলো রেফারেন্ডাম। এই 2টা আমরা দাবি করছি যে এই 2টার মাধ্যমে আপনি পিআরটাকে দাবি করে বাস্তবায়ন করতে পারেন। এইটা কিন্তু আমরা সবচেয়ে আশ্চর্য লাগে, ওখানে আমরা যারা ঐক্যমত্য কমিশনে যাই আমরা কিন্তু পিআরের ব্যাপারে অনেক কথা বলেছি। ওনারা বলছে আপনারা লিখিত চিঠি দেন, ঐক্যমত্য কমিশনের লিখিত চিঠি দেন। আমরা দলের প্যাডে লিখিত চিঠি তাদেরকে দিয়েছি, তারপর আমরা আলোচনায় উঠান, এজেন্ডা উঠান। আমরা সেখানে 31টা দলের মধ্যে 26টা দল প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ, কেউ উচ্চকক্ষে নিম্নকক্ষে বা কেউ ওপেন পদ্ধতি, কেউ ক্লোজ পদ্ধতিতে, এভাবে আমরা পিআর চেয়েছি। এরপর উনি একটি বারের জন্য এই পিআর কথাটা আনলেন না মুখে। তো যখন চিঠি দেওয়ার পরে আমি বললাম আচ্ছা অমুক দল দেখি একটা লাইন সংশোধন করে দিল, এইটা আপনি টাইপ করে সবার কাছে বুঝিয়ে দিলেন, অমুকে 2টা লাইন সংশোধন চাইলো, এটা দিলেন, কিন্তু আমরা যে একটা চিঠি দিলাম। আমি এইটা আকর সাহেব একটা ই করে যদি পারমিশন দেন প্রশ্ন করি, একজন ব্যক্তি সে 40 বছর আগে দেশান্তরী হয়ে গেছে, দেশ ছাড়ে চলে গেছে, অন্য দেশের নাগরিক, সে অন্য দেশের নাগরিক, সে আপনাকে বুঝাইতেছে যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, কনস্টিটিউশন কি হবে, তা আপনারা ওই মিটিংয়ে গেছেন কেন? আপনাদের যদি সামান্যতম আত্মসম্মান বোধ থাকতো, পলিটিক্যাল পার্টিগুলি বলতো যে বাংলাদেশের মধ্যে কি একজন লোক নাই, বাংলাদেশের নাগরিক কি একজন নাই যারা কনস্টিটিউশন নিয়ে আলোচনা করতে পারে, এবার ঐক্যমত্য করতে পারে? আর আপনি ঐক্যমত্য করবেন কি? আপনি বাকশাল করবেন? ওনাদের 71 দফা, আপনাদের 10 দফা, এদের 15 দফা, এটা নিয়ে যাবে ইলেকশনে। ইলেকশনে যদি পাবলিকে হয় সবাইকে এক করতে হবে, সেটা তো বঙ্গবন্ধু করতে গেছিলেন বাকশালের মাধ্যমে। ঐক্যমত্যর থেকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে দুর্নীতি দমনের জন্য যদি এরা কাজ করতো, এরা যে ইলেকশনে যে ডাকাতি হয়, চুরি হয়, এটার বিরুদ্ধে যদি একটা এফেক্টিভ বুদ্ধি বাইর করতে পারতো, এরা চলে গেছে মটো নাই তাদের, মানে যে একটা আছে না যে আমরা এই নির্দিষ্ট এই কয়েকটা বিষয়কে রিফর্ম করবো, এরপরে আপনাকে ভাইকে একটু সম্মান রেখে কথা বলি। আমরা সেই দেশটা একটা শান্ত থাকুক আমরা চাই নাই। ওখানে আমরা যেহেতু অধিকাংশ দল পিআর চাই, বেশ কয়েকটা বৃহত্তম মানে একটা বড় দল জামাত ইসলামও, তারাও লোয়ার হাউস আপার হাউসে পিআর চায়। আর ভাই যে আমাদের আপার হাউস দরকার কেন? না, দরকার না, আমরা চাই। আপনি তো প্রভিন্স আছে, না আপনার যেখানে ভারতে অনেকগুলি প্রভিন্স আছে, রাজ্য আছে, আপনার একটা মাত্র দেশ ইউনিটারি যে জার্মানি, সেইখানে একটা আপার হাউসের মতো আছে। আর যেখানে ইউনিটারি কান্ট্রি সেখানে তো আপার হাউস নাই। না, আমরা তো চাই নাই। আমরা কিন্তু আপার হাউসের এইটা আগেই ওনার লিখে নিয়ে আসছে, এই যে ঐক্যমত্য কমিশন আগেই একটা আপার হাউস লিখে নিয়ে আসছে। আমরা কিন্তু আপার হাউস বলি নাই, আমরা বলছি যদি আপনি দেন তাহলে আপনি 2 হাউসে পিআর দেন, তাহলে কি হবে, আমি যদি 10% ভোট পাই আল্লাহর রহমতে, 30 জন দেবো লোয়ার হাউসে, আর 10 জন দেবো আপার হাউসে, 10 জন দেবো নারী সংরক্ষিত আসনে। সব সহজ পদ্ধতি। ওনারা বলছে না লোয়ার হাউসে পিআর হবে না, আপার হাউসে পিআর হবে। এইটা আবার বিএনপি নোট অফ ডিসিশন দিয়ে দিচ্ছে না, তারা আবার এই বর্তমানে তো পিআর আছে বাংলাদেশে, নারী ভোটগুলি তো পিআর পদ্ধতি হয়, এবং না যে পিআর পদ্ধতি নাই এখানে আছে। আমি অনুরোধ করব আমাদের বিজ্ঞ সব আলোচকবৃন্দ এবং আমাদের সঞ্চালক খুব অভিজ্ঞ মানুষ, আমি অনেকগুলো তার ওই জুমে আমি করেছি, সমস্ত দেশবাসীকে আমি পরিষ্কার বলতে চাই, আমরা দেশে একটা স্থায়ী শান্তি, মানবতার সার্বিক মুক্তি চাই, একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র চাই, আমরা একটা কার্যকরী সংসদ দেখতে চাই, এবং যোগ্য সৎ যোগ্য এবং মেধার একটা সম্মেলন আমরা পার্লামেন্টে দেখতে চাই। কতগুলা নায়িকা গায়িকা, অপদার্থ, চোর ডাকাই, টাকা পাচারকারী, সম্পদ লুণ্ঠনকারী, এদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই না। এইগুলা দূর করার জন্যেই আমার পিআর পদ্ধতি একমাত্র পদ্ধতি। এইটা যদি রিফর্ম অফ মাদার অফ অল রিফর্ম, পিআর ইজ দি মাদার অফ রিফর্ম।
আমরা এটা মনে করি যে একমাত্র পিয়ারে হলো সমস্ত সংস্কারের মা, এটা আমরা বিশ্বাস করি। এইটা দেশবাসীকে আমি আহ্বান জানাই এবং দেশবাসীতে ঐক্যবদ্ধ হয় আল্লাহ রহমত মেহরবানিতে জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ত আমরা লক্ষ্য করেছি। আজকের আমাদের থানায় থানায় সব প্রোগ্রাম হয়ে গেছে, আমরা 400 থানায় প্রোগ্রাম করছি। এখন হচ্ছে 7 দিনের মধ্যে সমস্ত ইউনিয়নের আমরা প্রোগ্রাম করবো। এই কর্মসূচি আমরা অলরেডি সমস্ত ইসলামী দলগুলো আমরা দিয়ে দিছি। কাজে এই জন্য জনগণ আপনারা এই বর্তমান সিস্টেমে সামনের ফেব্রুয়ারির জন্য সার্বিক প্রস্তুতি আপনারা নিচ্ছেন? জি, সার্বিক প্রস্তুতি আমরা যদি পিয়ারে হইয়া যদি পিয়ারে নির্বাচন হয়, ডিসেম্বর নির্বাচন হলে আমার কোনো আপত্তি নাই। ডিসেম্বরে যদি হয় পিয়ার হয় আমরা কিন্তু ডিসেম্বরে নির্বাচন করতে পারি। যদি বর্তমান সিস্টেমে হয় তাহলে ফেব্রুয়ারিতে আপনারা প্রস্তুত আছেন কিনা? অবশ্যই, আমরা তো কোনোদিন বলি নাই যে আমরা নির্বাচন করব না, কিন্তু বলছি যে সুষ্ঠু কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য পিয়ার পদ্ধতি হল বেস্ট পদ্ধতি সারা দুনিয়া। আমি এ পর্যন্ত বলছি ঐক্যমত্য কমিশনে যে আমরা একটা গ্রুপ পাঠান বিভিন্ন দেশে, যে সব দেশে পিয়ার আছে। মনে করেন তুরস্ক মুসলিম বিশ্বের একটা পরাশক্তি, ঠিক না? তারপরে সুইজারল্যান্ড একটা শান্তশিষ্ট দেশ, তারপরে 95টা দেশে সেই দেশগুলো আমরা একটা গ্রুপ পাঠান, আমরা সেখানে দেখি বা তাদের রাষ্ট্রদূতদের সাথে আমরা একটা বৈঠক করি, তারা কিভাবে পিয়ারটা করে দেশটাকে একটা শান্তিপূর্ণ দেশে পরিণত করলো, একটা রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করলো। আচ্ছা, আপনি পিয়ার বলেন, এটা সরকার ভেঙে গেছে কোথায়? আপনার এই যে নেপালে, কিন্তু ইংল্যান্ডেও তো সরকার পরিবর্তন হয় দুর্নীতির কারণে, এই জাপানেও তো হয়, জাপানে তো সেখানেও তো হয়। তার কাজে নেপাল দিয়ে আপনি পিয়ারটাকে চাপা দেবেন তা তো হয় না। সরকার ভেঙে গেলে, হ্যাঁ, আপনি যদি শেখ হাসিনা সরকার মাঝে মধ্যে ভেঙে যেত তাহলে কি ভালো হতো না? হ্যাঁ, তাই এত ফেসিলিটি পারতো না, এত ফেসিলিটি পারতো না। কাজে এই জন্য আল্লাহ রহিম রহমান দুইজন বিজ্ঞ আলোচক খুব সুন্দর আলোচনা করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে আপনারা যে বক্তব্য দিয়েছেন, আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। 1 মিনিট বলবেন নাকি? না, একটু বলতে চাই যে আমার মনে হয় কি যে এইটা একটা কার্সড নেশন, হ্যাঁ, এবং যারাই একটা জায়গায় যায় কিভাবে যদি একটা নেপোটিজমের ভিতরে জড়ায় যায়, এইখান থেকে কেউ উত্তরণ করতে পারে নাই। তো এইখান থেকে উত্তরণ করা দরকার। যে আমার লজ্জা লাগে যে এই ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যারা যায়, আপনি যদি দেখেন যে ইউরোপের দেশগুলা 5 জন থেকে 7 জন ডেলিগেট থাকে অনলি। ইন্ডিয়ার উদাহরণ আমি দিতে চাই না, তারপর একটা উদাহরণ দিই, তাদের ডেলিগেশন থেকে 10 জন। বাংলাদেশে শেখ হাসিনা ফেসিস্ট পিকনিক করতে যাইতো 200, 250, 300। সো এই ফেসিস্ট যে পিকনিক করতে গেছে সেইটাও একটা কমিশন হয়েছিল ওই টাকাগুলো ফেরত আনার জন্য, সেটা আনতে পারেই নাই। তো এইখানে কেন 104 জন হবে? ওই যে একটা সিবিআই একটা কি প্রেস আছে, প্রেসের সচিব, প্রেসার সচিব, এই সে বললো 67 জন, অথচ ক্লিয়ারলি মিডিয়ায় রিপোর্ট আছে 104 জন। এখানে তো মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আপনার 6 জন উপদেষ্টা সেখানে কেন যাইতে হবে? কি খয়রাতির বাচ্চা নাকি? মানে ট্যুর পাইলে সেখানে যাইতে হবে সরকারি টাকায়? মানে লজ্জা শরম কিছু নাই। এইটা 12 জন, 12 থেকে 16টা সাংবাদিক যারা গেছে, একটাও 24-এর আগে কখনো দেশের পক্ষে ছিল। আপনার এই এত সিকিউরিটি স্টাফ থাকতে যেতে হবে কেন? আবার দেখলাম কোন একজন সচিব নিয়ে গেছে, তার আবার পিএসও যাইতে হবে। মানে পিকনিক কাকে বলে, কত প্রকার কি তোর তো কি লজ্জা? এতে কেন লজ্জা হয় না? 5 জন প্রেস ইউনিয়নে থাকতে হবে কেন? ওনার মেয়ে 2 জন জনগণের স্বার্থে এবং দেশের সাথে কি আনছে? আমি সেই জন্য দাবি জানাচ্ছি, একটা আমার পার্শ্ববর্তী দেশে উদাহরণ ছিল, জ্যোতি বসু একবার তার মেয়ে এই ছেলে এবং ছেলে বউ নিয়ে জার্মানি গেছিল। সেইখানে এমন সমালোচনা হলো, তার চেয়ে বেশি সমালোচনা এখন হচ্ছে। সেই সমালোচনার মুখে জ্যোতি বসু তার ছেলে এবং ছেলে বউ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে সেই জমা স্লিপ পেপার দিতে বাধ্য হয়েছে। তো আমরা তো সেই জায়গায় যাইতে পারি নাই। মানে এই নির্লজ্জ, মানে কিভাবে এটা যায়? 5 জন চিপে কথা বলে, একজন আবার দেখি চোখ ব্যাখ্যা করে তাকায়। মানে ঠিক আছে, এটা টাকা অসুবিধা নেই, ঠিক আছে, সেটা আমি বলছি। এই কথাগুলো আসে কেন? কথাগুলো আসে যে ওয়েন জনগণের টাকায় এইভাবে ফুর্তি করা, এইটার একটা ক্লিয়ার জবাবদিহিতা আমরা চাই। এবং এইখানে 5 জনের বেশি মোটেও দরকার ছিল না, 5 to 10, বাকি সবার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক। 5 জন প্রেস সচিব নিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, নিয়ে গেছে। এখন আপনার পুরো সরকারি 2 মেয়েকে নিছে, তাদের পার ডিএম কত জানেন? $2,500 করে রাষ্ট্রের টাকা। তার 2 মেয়ে কি কাজ করছে, কি কাজটা করছে? তার আসলে মানুষের ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছে, মানুষ তো অসহায়। এই টাকাটা আদায় করা উচিত। এবং আরেকটা কোশ্চেন আছে, উনি কি ওই যখন নেতানিয়াহু বক্তৃতা দিতে আসছে ওই সময় কি উনি ওয়াকআউট করছিল? বাংলাদেশ টিম করেছেন? আমি তো দেখি না, ওইটা আগের থেকেই অ্যাবসেন্ট।
এখানে তিনটা জিনিস, একটা হলো থাকা, আর একটা হলো ওয়ার্কআউট করা, আর একটা হলো অ্যাবসেন্ট। আগে ওখানে হাজির ছিল না, তার মানে এটা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দরকার, কারণ এটা একটা সে তো দেখাবে, এটা দেখাবে যে আমি চলে যাচ্ছি বাংলাদেশ। আমি ভিডিও ভালো মতো দেখছি, বাংলাদেশের যে ওয়ার্কআউট করছে তার কোনো ব্যাপারে তিনি স্পষ্টভাবে বলেছেন। এবং কেন তিনি বললেন না, উনি কেন বললেন না যে গাজায় যে মানুষ মারতেছে ইহুদিরা প্রত্যেক দিন 30 জন 40 জন 50 জন 70 জন, সিজ ফায়ার, সবাই ডিমান্ড হচ্ছে সিজ ফায়ার, উনি বলতেছে যে টু স্টেট সলিউশন পরের কথা। এই যে মানুষ পড়তেছে, এটার জন্য জোরালো একটা বক্তব্য দেওয়া উচিত ছিল, কঠিনভাবে একটা বক্তব্য দেওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে। একটা শুধু ইসলামিক কান্ট্রি হিসেবে না, মানবতার দিক থেকে যেভাবে তাদেরকে পাখির মতো গুলি করে মারে, খাবার নিতে আসে শিশুদের মারে, এই কথাগুলি কি বলতে ভয় পায় নেতানিয়াহু সাহেবকে? আমি আরেকটু অ্যাড করি, মনে করেন এই যে বেগার্স মেন্টালিটি, সরকারি একটা জায়গায় যায় জনস্বার্থ দেশের স্বার্থ রক্ষা করার জন্য, কিন্তু আপনার এই বেগিং মেন্টালিটি দেখবেন যে অনেকে ধারণ করে, আত্মসম্মান বোধালা অনেকেই আছে। বেগিং মেন্টালিটি কি? এই যারা নিরাপত্তার নামে যায় বা প্রোটোকলের নামে যায়, ওরা কিন্তু বানায় এইটা বানাইয়া, ইউনিসেফ তো রাষ্ট্র পরিচালনার কোনো নাই, সে বলে আপনার নিরাপত্তার জন্য প্রোটোকলের জন্য এটা লাগবে। তো এই নিরাপত্তা প্রোটোকল, তাহলে এই বিদেশি যে ইউরোপিয়ান রাষ্ট্র তারা যে যায় বা অন্য দেশে, তাদের এই নিরাপত্তার দরকার হয় না কেন? এখানে তো একজনও নিরাপত্তা স্টাফ দরকার ছিল না, বিকজ কারণ এটা হোস্ট কান্ট্রির দায়িত্ব নিরাপত্তা বজায় রাখা, তাই না? আর কিছুই না। তারপরে হ্যাঁ, বাইরে খাইলে খাবে, বাইরে খাওয়ার ব্যবস্থা করলে সেটা সেই রাষ্ট্র বলবে যে আমার এই নিরাপত্তা হুমকি আছে, তুমি এনশিওর করো, তারা করবে। বাড়িতে তাদেরকে ভিআইপি প্রোটোকল দিয়ে নিয়েছে না, এইভাবে করতো। 3-4 জন গেলে সেইটা তারা নিরাপত্তা দিয়ে তাদের ওরা বাইরে চিল্লাচিল্লি করে করুক। সো এইগুলো তারা বানায়। এই যে মনে করেন যে প্রোটোকল, কিসের প্রোটোকল? ওখানে আমাদের স্টাফ আছে না, ওখানে ইউএন রিপ্রেজেন্টেটিভ আছে না, তারা প্রোটোকল দেবে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। এই যে পিকনিক, এই জন্য জাতির কাছে ইউনিসেফের ক্ষমা চাওয়া উচিত আমার মতে, যে উনি ফেসিজম থেকে কোনো পার্থক্য দেখায়, অনেক টাকা আছে, উনি নেপোটিজমের সর্বোচ্চ জায়গায় গেছে, এবং উনি ইথিক্যাল গ্রাউন্ড হারাই বলছে। প্রথমত উনি এসে 600 কোটি টাকা যে দ্রুত গতিতে মওকুফ করছে, সেটা একজন সাধারণ নাগরিকের মতো তার মওকুফ করা উচিত ছিল, সেটার উদাহরণ আছে। আমি আগেও বলছি আপনাদের এখানে যে নেলসন ম্যান্ডেলা সেই উদাহরণটা দেখাই গেছে। নেলসন ম্যান্ডেলা যখন জেল থেকে মুক্তি পাওয়ার পরে সে যখন প্রেসিডেন্ট হলো, তখনও তার 1 ডজন মামলা ছিল। তখন সে বলছে যে একজন সাধারণ মানুষের মামলা যেভাবে নিষ্পত্তি হয়, আমার মামলা সেইভাবে নিষ্পত্তি হবে। দ্যাট ইজ দ্য লিডারশিপ। উনি এসে করলো কি, এই 600 কোটি টাকা মওকুফ করালো, ক্ষমতা দেখালো। তারপর উনি ইউনিভার্সিটির লাইসেন্স নিল। উনি আদম ব্যবসা, ইউনিভার্সিটি মানে ব্যবসা, আদম মানে ব্যবসা, মানে এই যে ব্যবসায়িক মেন্টালিটি এত মেন, এটা কি করে হতে পারে? মানে হি কুড নট রাইজ টু দ্য অকেশন। এগুলো নিয়ে আমাদেরকে সমালোচনা অবশ্যই করতে হবে। এবং এই যেগুলো নিচ্ছে সবগুলো লোক এবং বেকিং মেন্টালিটি। সেই জন্য একটা বিদেশি ট্যুর পাইলেই সরকারি টাকায় যে 5 স্টার হোটেলে থাকবে, খাবে, লাল নীল পানি খাবে, এইগুলো করবে। জনগণ এটার ক্লিয়ার জবাব চায়। 1 মিনিট। দেশের যে অরাজকতা 53 বছরের থেকে শুরু করে যেটা আমরা পেয়েছি, এটা দূর করতে হলে দেশপ্রেমী ইমানদার জনতার ঐক্য হওয়া দরকার, ইস্পাত কঠিন ঐক্য হওয়া দরকার। তাহলে কিন্তু আমরা বারবার ফেসিস্টদের পতন ঘটিয়েছে, অনেক রক্তপাত করেছে, আমাদের অনেক মানুষ জীবন দিয়েছে, কিন্তু ফেসিবাদের পতন ঘটাইতে পারি নাই। এই জন্য আমরা আহ্বান থাকবে সকল দেশপ্রেমিক এবং ইমানদার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা এই ফেসিবাদের চিরতরে নির্মূল করব, ফেসিবাদের কবর দেব এবং দেশটাকে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। জি প্রিয় দর্শক, আপনারা যদি একমত হন অথবা যদি দ্বিমত হন, আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের পেজের কমেন্ট বক্সে দিবেন। ফেসবুকে সাথে থাকবেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকবেন। মাশাআল্লাহ।